সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন এস এম নাসিরউদ্দিন, সিইও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। নাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সাথে আরও আছেন আবু সাইদ আহমেদ, উনি একজন পুঁজিবাজার বিশেষজ্ঞ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সাইদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করতে চাই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দায়িত্ব কার। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেন তাদের তো একটি স্বার্থ রক্ষার বিষয় থাকে, কারণ নিয়ন্ত্রক সংস্থা আছেন। আমরা জানি বিএসইসির প্রধান দায়িত্বের মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা। আসলে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা কতটুকু হচ্ছে নাকি স্বার্থ রক্ষা অন্যদের হচ্ছে, সেই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আমি সাইদ ভাই, আপনার কাছে প্রথম এই বিষয়টিই জানতে চাই যে আমাদের দেশে পুঁজিবাজারের স্বাভাবিকভাবেই দেখা যায় যে বিনিয়োগকারীরা নানা সময় অভিযোগ করেন এবং বিনিয়োগকারীদের ওপরেও অভিযোগ আছে যে তারা না দেখে শুনেই শেয়ার কিনেন এবং ক্ষতিগ্রস্ত হন। এটি যেমন সত্য, তেমনি অন্যদিকে এটিও সত্য যে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা কিন্তু হচ্ছে না। আপনি সেই 2010 সালের পর থেকে যদি দেখেন কিংবা তার আগেও দেখেন, আমরা দেখেছি যে বিভিন্ন সময় রেগুলেটর যারা আছেন তারা কিন্তু বিনিয়োগকারীদেরকেই চেপে ধরার একটা প্রবণতা, এবং সেটি এখনও আছে। কিন্তু অন্যদিকে কোম্পানিগুলো এই বাজার থেকে যে মূলধন তুলেন, তারপরে যে তাদের ইচ্ছে মতো তারা এইটাকে ব্যবহার করেন, তালিকাভুক্ত কোম্পানি যেভাবে পরিচালিত হওয়ার কথা, বেশিরভাগ কোম্পানি সেটি করেন না। কিন্তু সে ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার কোনো ভূমিকা আমরা দেখছি না। এমনকি একটি কোয়ার্টারের ইপিএসের সাথে আরেকটি কোয়ার্টারের ইপিএসের আকাশ পাতাল পার্থক্য থাকলেও একটা প্রশ্ন পর্যন্ত করা হয় না যে তোমার কোম্পানিটার এই অবস্থা কেন, বা আগের কোয়ার্টারের সাথে এই কোয়ার্টারের পার্থক্যটা এরকম হলো কেন। কিন্তু কোনো বিনিয়োগকারী যদি কোনো শেয়ার কিনতে যান, একটু বড় ভলিউমে কিনেন কিংবা সকাল থেকেই তিনি কোনো শেয়ার কিনেন, তাকে চেপে ধরা হয়। আমি স্পষ্ট উদাহরণ দিতে পারি যে আমি একটি টপ 5 ব্রোকারেজ হাউজের সিইওর কাছে আমি একদিন ছিলাম একটা ইন্টারভিউর জন্য। সেখানে সিইওর কাছে ডিএসসি থেকে একটা ফোন আসলো 10:35 5 মিনিট পরই আসলো যে আপনার হাউস থেকে এই শেয়ারটা কেনা হচ্ছে কেন। সিইও উনি বললেন যে আমার হাউস থেকে কোন শেয়ার কেনা হবে কি হবে না সেটা তো আমার দায়িত্ব না, বিনিয়োগকারী কোন শেয়ারটা কিনবেন তার দায়িত্ব। কিন্তু দেখা গেল যে ডিএসসি বলল যে না, এইভাবে শেয়ার কেনা যাবে না, বেশি পরিমাণ কিনছিল। তারপরে উনি সংশ্লিষ্ট ব্যক্তিকে, যে রুম থেকে কেনা হচ্ছিল, যে ট্রেডার কাছ থেকে, তাকে ডেকে নিয়ে বললেন যে তুমি এই শেয়ারটা আর কিনো না। এবং ওইখানে সকালে 2% আপ ছিল, বিকালে ওই শেয়ারটা 5% মাইনাস। তাহলে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা আসলে এই পুঁজিবাজারে হচ্ছে কিনা? অনেক লম্বা প্রশ্ন করছেন। জি। প্রশ্ন করতে যেয়ে ভালো একটা সময় যেহেতু ব্যয় করছেন, এটার উপরে কথা বললে বোধহয় আমরা সারা দিন কথা বলতে পারবো, আমাদের সময় তো লিমিটেড। প্রথম কথা, বিনিয়োগকারীর স্বার্থ আমাদের কিন্তু আগে দেখতে হবে যে এখানে আমরা স্টেক হোল্ডার কারা কারা আছি। স্টেক হোল্ডারের ভিতরে বিনিয়োগকারী নিজে তো একজন পুঁজিবাজারের স্টেক হোল্ডার। যারা আমরা হাউজের দায়িত্ব পালন করতেছি তারা আমরা স্টেক হোল্ডার, যারা আমরা রেগুলেটরের দায়িত্ব পালন করতেছি তারা আমরা স্টেক হোল্ডার, সেন্ট্রাল ব্যাংক আমাদের স্টেক হোল্ডার। আমি একদম গোড়া থেকে শুরু করলাম। প্রথম বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা আরও একদিন আলোচনা করছিলাম সমন্বয়ের অভাব। একদম ফার্স্ট স্টেপ যেটা বিনিয়োগকারীর স্বার্থ, আমি চাইলেই কিন্তু আপনার উপকার করতে পারবো না, আপনাকে উপকারটা রিসিভ করতে হবে। আবার যে হচ্ছে যে আমি যখনই টার্গেট নিব, সে ফর এক্সাম্পল যে আমি স্টেক হোল্ডারের একটা পার্ট, আপনি বিনিয়োগকারী, আপনিও স্টেক হোল্ডার, আমি যখন টার্গেট নিব তখন স্মুথলি কিন্তু আপনাকে আমি আবার আটকাই রাখতে পারবো। যেহেতু যা হচ্ছে স্টেক হোল্ডারের ভিতরেও একটা স্তর আছে। স্তরটা কি হচ্ছে, যে স্তরটা দাঁড়াচ্ছে যে হচ্ছে যে একজন বিনিয়োগকারীর সে মার্কেটকে প্রভাবিত করতে পারবে কিনা। এখন বিনিয়োগকারীর ভিতরেও আবার স্তরে কিন্তু ডিভাইড করা যাবে যে প্রভাবিত বিনিয়োগকারী ও অপ্রভাবিত বিনিয়োগকারী। আমাদের আইন চেঞ্জ হচ্ছে কিছু কিছু জায়গায়। আসলে আমরা একদম গোড়া থেকেই যদি বলি, আপনি যেভাবে হয়তোবা একদম বললেন যে এটা একজন সিইও শেয়ার কিনতেছে, একটা হাউস থেকে শেয়ার কিনতেছে টপ 5-এর, সাথে সাথে 10:35 করে ফেলছে। আমরা যদি দেখি তাহলে আমি একদম গোড়ায় যেতে যাচ্ছি যে আমরা কোম্পানি আনতেছি, আইপিওতে আসতেছি, গোড়ার দিকে কিন্তু খুব কম কোম্পানিই থাকে যে তারা তাদের অনেস্ট।
কি বলে ওটা কি আপনার তাদের চিন্তা ভাবনায় সৎ। হ্যাঁ, আপনি তো এরকম তালিকাভুক্ত অনেক কোম্পানির সাথে জড়িত ছিলেন। আমি ওখান থেকে আসতেছি যে যখনই কেউ একজন চিন্তা করে যে কোম্পানিটা লুজিং এর দিকে যাচ্ছে, আমি মার্কেটে যাব, আপনি দেখেন অনেক কোম্পানির ক্ষেত্রে সেরকম অবস্থা পাওয়া গেছে। আমি যে করেই বলতেছি কোম্পানির, কারণ যেহেতু আমাকে পত্রিকা পড়তে হয়, যেহেতু আমাকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ঘন্টা 2-1 দিনে কাটাইতে হয়, তখন দেখা যায় কি যে আমার গ্রুপের 10টা কোম্পানি আছে। আমাদের দেশে তো আসলে গ্রুপ কনসেপ্টও ওইভাবে নেই। নর্মালি আমরা যেটাকে গ্রুপ বলি ওটাকে আসলে গ্রুপ আদৌ বলা যাবে কিনা সেটা নিয়ে, যাই হোক আমার 10টা কোম্পানি আছে, গ্রুপও বললাম না আমি, 10টা কোম্পানি আছে। 10টা কোম্পানির ভিতর থেকে আমি একটা কোম্পানিকে মার্কেটে আনতে যাচ্ছি। আমার আশপাশে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে এরাই কিন্তু আমার ক্ষতিটা প্রথমবারে করে দিচ্ছে। ভাই আপনি প্রফিটেবল কনসার্ন মার্কেটে আনবেন কেন? তাহলে এটা কেমন কথা হইল? আমি এরকম পেয়েছি যে এন্টারপ্রেনিয়রকে বুদ্ধি দেওয়া হচ্ছে, কিংবা এন্টারপ্রেনিয়র চিন্তা করতেছে যে আমি আমার প্রফিটেবল কনসার্নটাকে, ক্যাশ কাউটাকে কেন মার্কেটে আনবো। একদম দেখেন গোড়ার অবস্থানটুকু, গোড়ার অবস্থানের পরে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমার 10টা কনসার্নের ভিতরে আমি চাচ্ছি আমার লুজিং কনসার্নটাকে আনতে। আমাদের রেগুলেটরি বডির ভিতরে যে 3জনকে আমরা পুঁজিবাজারের গার্জিয়ান বলবো, দ্যাট ইজ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ, এরা কিন্তু একটা শেয়ারকে আইপিওতে আনতে অনেক বড় একটা সময় নেয়। 1 বছর থেকে প্রায় আপনার 7-8 মাসের আগে তো কোনো আইপিও আসে না, প্রায় 2 বছরের মতো। তাহলে 2 বছর ধরে তারা কিন্তু এটাকে অ্যানালাইসিস করে। এখন 2 বছর ধরে যে তারা অ্যানালাইসিস করতেছে, 2 বছরের অ্যানালাইসিসের, হ্যাঁ অবভিয়াসলি আমরা কেউই ভবিষ্যৎ দোষটা না। আমি মাঝখানে আবার একটু থেমে দরকার হয় নাসির ভাইকে ছেড়ে দিব না, আমরা কেউই ভবিষ্যৎ দোষটা না, ভবিষ্যৎ দোষটা না। কিন্তু সিনারিওটা যদি এরকম হয়ে যায় যে আমি আসলাম আপনাকে দেখালাম যে আমার টার্নওভার সে ফর এক্সাম্পল 10 কোটি টাকা, আসার 2 বছরের ভিতরে আমার টার্নওভার কিন্তু 1 কোটি টাকায় কিংবা 10 লাখ টাকায় ফল ডাউন করতে পারে না, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাকে কিন্তু দেখতে হবে যে আমার যে কোম্পানিটা মার্কেটে আসতেছে তার বোর্ড অফ ডিরেক্টরসের আসলে যোগ্যতা কতটুকু আছে। এবং আমি যতটুকু জানি রেগুলেটরি অথরিটি এটাকে খুব সুচারুভাবেই করে। যেমন আমি 2014 সালে, আমি স্ক্রিপ্টের নাম বললাম না, 2014 সালে একটা কোম্পানি মার্কেটে আসছে। 2014 সালের একটা কোম্পানি মার্কেটে আসার পরে তার টার্নওভার ফল ডাউন করা শুরু করছে। 15 সালে এসে নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। 15 সালে এসে নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। এই শেয়ারটা 80 টাকা, আমি এক্সাক্ট আমার এখন মনে নেই কারণ আমি দেখি না বেশ কিছুদিন ধরে। গত 9 কোয়ার্টারে তার মাত্র 8 কোটি না যেন 9 কোটি টাকার মতো সেল আছে। একটা কোম্পানি 30 কোটি টাকা, 50 কোটি টাকা কিংবা 100 কোটি টাকা মার্কেট থেকে তুললো, সেই কোম্পানির যদি টার্নওভার যদি 8 কোটি টাকায় ফল ডাউন করে, তাহলে এই ব্যাপারে একটা প্রশ্ন করতে দেখি না, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এবার আসি, যেমন আমাদের দেশের কোম্পানি আইন অনুযায়ী কিন্তু কোম্পানি ক্যানট পারচেজ ইটস ওন শেয়ার, দ্যাট ইজ আমাদের কিন্তু বাইব্যাক করার সিস্টেমটা নেই। জি, এখন বিষয়টা দাঁড়াচ্ছে গিয়ে কি, বাইব্যাক করার সিস্টেমটা না থাকাতে কি হচ্ছে, আমার শেয়ার প্রাইস, আমরা ইস্যুয়ার কোম্পানি কি চিন্তা করতেছি, ইস্যুয়ার কোম্পানি চিন্তা করতেছি যে হচ্ছে যে আমার শেয়ার প্রাইস নিয়ে আমার মাথা ব্যথা কিসে। জি, এই জায়গাটায় যদি একটা বার দিয়ে দেওয়া যায়, আমি শেষ করতেছি যে এখানে যদি আমি ওই যে লাইনটা শেষ করে দিচ্ছি যে যদি কোম্পানির একটা নির্দিষ্ট শেয়ার পতনের পরে বোর্ড অফ ডিরেক্টর আর কি কোম্পানি তার নিজের শেয়ার কিনে নিতে হবে, বাইব্যাক অপশনটা কিন্তু অ্যাকচুয়ালি বর্তমান প্রেক্ষাপটের জন্য আমাদের জন্য দরকার। জি নাসির ভাই, এই জায়গায় আমি সাইদ ভাইয়ের এই জায়গা ধরেই আমি বলতে চাই যে যখন আপনার ইপিএস দেয়া হয়, দেখা যাচ্ছে যে এই যে কোম্পানি তার নিজের শেয়ার কিনতে পারে না, কিন্তু তারা বেনামে কিনে, এরকম আমরা অনেক অভিযোগ শুনি এবং সেগুলোর সত্যতাও কিছুটা পাওয়া যায় এভাবে যে দেখা যাচ্ছে ভালো ইপিএস দিবে, শেয়ারের দাম কিন্তু আগেই বেড়ে যায়, খারাপ ইপিএস দিবে কমে যায়। এবং এইখানে আরও অভিযোগ শুনি যে খারাপ ইপিএস দিয়ে বেনামে কোম্পানির ডিরেক্টররা শেয়ার কিনে আবার পরবর্তী কোয়ার্টারে ভালো ইপিএস দিয়ে ওটা বিক্রি করে দেয়। এবং সেক্ষেত্রে অনেক কোম্পানির এরকম আমরা দেখেছি যে আর্থিক প্রতিবেদন সেটি কিন্তু ব্যাপক অনিয়ম হয়, ব্যাপক মানে আইনের মধ্যেই কিন্তু অনেক কারচুপি আমরা দেখি। এই ব্যাপারে আসলে বিনিয়োগকারীরা এই ব্যাপারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিনিয়োগকারীরা বিভিন্ন সময় এই ব্যাপারে আমি জানি, ব্যক্তিগতভাবে আমি জানি যে বিএসসিতে ডিএসসিতে তারা প্রচুর লিখিত আবেদনও দিয়েছে, কিন্তু এই ব্যাপারে কোনো সুরাহা হয়নি।
ধন্যবাদ জি, নাসির ভাই আপনাকে থামাচ্ছি, আমি একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার কে আছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজানুর বলছি রাজশাহী থেকে। জি বলুন। জি, আমরা ডিএসইতে রেকর্ডেড অ্যাক্টিভ ফাইনের রেকর্ডেড দেখছি 8/11/2016, অথচ আজকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে গত বৃহস্পতিবারে হচ্ছে। আমরা কি করে বুঝবো যে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে? আপনার প্রশ্নটা ঠিক বোঝা যায়নি, আবার করুন। অ্যাক্টিভ ফাইন স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। ডিএসই এর ওয়েবসাইটে আমরা রেকর্ডেড অ্যাক্টিভ ফাইনে দেখছি 8/11/16 রেকর্ডেড। জি অথচ জি দর্শক আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। 8 তারিখ হলে তো আজকে স্পটে যাওয়ার কথা না। এই ব্যাপারে আমাদের আসলে সুনির্দিষ্ট তথ্য নেই, না দেখে তো আসলে বলা যায় না। তবে আমরা আশা করছি যে ডিএসই এ ব্যাপারে সচেষ্ট হবেন এবং পদক্ষেপ নেবেন। নাসির ভাই। ধন্যবাদ হাসিফ। আপনার যে আলোচনার বিষয়বস্তু আপনার বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা। বিনিয়োগকারীদের স্বার্থ কারা রক্ষা করবেন? বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার জন্য আপনার ব্রোকারেজ হাউসের কনটেক্সট হলো যে ব্রোকারেজ হাউসের যারা মানে তাদের ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, মানে ডাইরেক্ট রেসপন্সিবিলিটি গোস টু দি ঢাকা অ্যান্ড চিটাগং স্টক এক্সচেঞ্জ দেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, মানে রিগার্ডিং ইনফরমেশান, অ্যাকাউন্টস, ডাইরেক্টরদের শেয়ার হোল্ডিং পজিশন, এই সমস্ত অনেকগুলো ইস্যুতে। তো আজকে আমি একটা ইনফরমেশান আমি আজকে একটা অনলাইন পত্রিকাতে দেখলাম, অলমোস্ট 41টা কোম্পানি তাদের শেয়ারের পজিশন, শেয়ার হোল্ডিং পজিশন 30%-এর নিচে। আসিফ ভাই এখানে একটু বলতে চাই যে অনলাইন পত্রিকার এইগুলো আমরা কোট না করি, কারণ অনলাইন পত্রিকা এখন এমন ভাবে হয়েছে। আর বাস্তবত আমরা দেখতেছি তো, আমরা তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকেও দেখতেছি, এবং অনেক বেশ কয়েকটা কোম্পানির তাদের শেয়ার হোল্ডিং পজিশন 5%-এর নিচে ইভেন। তো এখানে কমিশনের নিচেরও দুই তিনটা এক্সাম্পল তো এই মুহূর্তে আমি এক্সাম্পল অনেকগুলো আছে, ইউনাইটেড এয়ার। তো এগুলা কিভাবে সম্ভব? এটা শেয়ার ধারণের জন্য একটা মানে আইন আছে, এটার আইনের বাস্তবায়নটা তো আমি করতে পারবো না, বা কোনো ব্রোকারেজ হাউস করতে পারবো না, কোনো বিনিয়োগকারী করতে পারবো না। এখানে নিশ্চয় নিয়ন্ত্রণ সংস্থা অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জকে ইনিশিয়েটিভ নিতে হবে। এইগুলো যেমন একটা ইস্যু, তেমনি ধরেন যে আজকে গত 2-1 দিন আগে একটা মানে কোম্পানির ডিভিডেন্ডের ডিক্লারেশন আসলো, নো ডিভিডেন্ড ডিক্লারেশন আসলো, এবং তারা বললো যে তারা একটা ভালো বিনিয়োগে গেছে, বিনিয়োগকারীদের ফিউচার প্রসপেক্ট খুব ভালো হবে। তাহলে কেন মানে তাদের প্রফিটের টাকাটা যখন ফার্দার ইনভেস্টমেন্টে যাচ্ছে, সেটা কেন একটা সেন্সিটিভ ইনফরমেশান আকারে আগে আসলো না ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে? এটা আমার কোশ্চেন। এটা কি একটা ইনফরমেশান আকারে আসা উচিত ছিল না? যখন একটা ডিভিডেন্ডের সময় হবে, লভ্যাংশ প্রদানের সময় আসবে, মানুষ আকাঙ্ক্ষা করে যে আমি একটা লভ্যাংশ পাবো। যখন আমার লভ্যাংশ, আমার তো একটা কোম্পানির ডিরেক্টর হিসেবে, কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর হিসেবে, ম্যানেজমেন্ট হিসেবে একটা প্ল্যান থাকে যে না, এবার আমি ডিভিডেন্ড দিব না, আমি আমার একটা ফার্দার এক্সটেনশনে যাব, রিইনভেস্টমেন্টে যাব। তাহলে আমার কোম্পানি যদি ফার্দার রিইনভেস্টমেন্টে যায়, আমি যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড, চিটাগং স্টক এক্সচেঞ্জে এনলিস্টেড, আমার through this মানে স্টক এক্সচেঞ্জ আই শুড ইনফর্ম টু দি অল ইনভেস্টর্স। এটা তো একটা দায়িত্ব এবং বাধ্যবাধকতা। এই বাধ্যবাধকতাগুলো যে পালন করতেছে না, আমি মানে আমাদের কমিশনগুলোকে, আমাদের তদারকি সংস্থাগুলোকে আমি করজোড় আবেদন করতে চাই এই সমস্ত ব্যাপারগুলো দেখার জন্য। এটা বিনিয়োগকারীদের স্বার্থের চরম হানি হচ্ছে, চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা এইগুলা। এছাড়া আপনি যেটা বললেন, আজকে একটা প্রবণতা দেখা যায় যে একটা শেয়ারের ইপিএস বাড়িয়ে কমিয়ে একটা ম্যানিপুলেশনের চেষ্টা। আমি আপনাকে একটা জিনিস বলি, একটা কোম্পানির বিজনেসের একটা কনসিকুয়েন্স থাকবে। আজকে এই বছর যদি আমার 10 কোটি টাকা আর্ন হয়, আগামী বছর হয়তো সেই আর্নিংটা বা 8 কোটি হবে অথবা 12 কোটি হবে অথবা আরেকটু বাড়বে। কিন্তু হঠাৎ করে 8 কোটি টাকা থেকে নেগেটিভে চলে আসা, 1 কোটি টাকা থেকে চলে আসা, এটার নিশ্চয় মানে ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব, এই ব্যাপারে একটা ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব। কেন এগুলো হচ্ছে, কেন এগুলো হচ্ছে, এগুলো কি কারসাজির একটা
অন্যতম কারণ কিনা, কারসাজি লক্ষণ কিনা, যেখানটার মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। এই সমস্ত অনেকগুলো ইস্যু আছে যেগুলোকে ডিফাইন করতে গেলে আজকে ধরেন অনেক কিছু ডিফাইন করা যাবে। আমরা যে জিনিসটা প্রথমত দেখব, আমি যদি অনেস্ট না হই, আমাদের কোম্পানিগুলো যদি অনেস্ট না হয়, আমাদের এই বাজারটাকে আমাদের লং টাইমে সাস্টেনেবল করা খুব ডিফিকাল্ট। এজন্য আমি এখানকার স্টেক হোল্ডার যারা আছেন, নিয়ন্ত্রক সংস্থা যারা আছেন, তাদের প্রতি আমার করজোড় অনুরোধ যে স্বচ্ছতা আনতে হবে। সব কিছুতে যদি আমি স্বচ্ছতা না নিয়ে আসতে পারি, তাহলে এই সেক্টরটাকে, এই বিশেষ করে পুঁজিবাজারকে আপনার স্থিতিশীল রাখা খুবই দুরূহ হয়ে যাবে। কারণ আমি একটা জিনিস বলি, অর্থনীতির বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা সহ অর্থনীতির সমস্ত সূচক পজিটিভ হওয়ার পরেও এবং রিসেন্টলি বিভিন্ন কোম্পানির যে সমস্ত ডিক্লারেশন, অলমোস্ট ভালো ডিক্লারেশন এবং পজিটিভ ট্রেন্ড, মানে আপনি শেয়ার বাজার খারাপ হওয়ার পিছনে কোনো কারণ নাই। এই সমস্ত তারপরেও কেন বিনিয়োগকারী আস্থা হারাইতেছে, সেসব জিনিসগুলো আস্থা হারাচ্ছে কেন, এটা আমি সাইদের কাছে একটু জানতে চাই আপনাকে যে সরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগ করতো আপনার বিদেশি বিনিয়োগকারীরা, কিন্তু তিতাসের পরে কিন্তু সরকারি শেয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। আবার এই লোকাল যে কোম্পানিগুলোর যে জালিয়াতির কথা আমরা শুনছি, যে অভিযোগগুলো উঠছে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো এ ব্যাপারে চুপ থাকছে, তারা কখনো প্রশ্ন করছে না যে তুমি এরকম অনিয়ম কেন হচ্ছে, তোমার আগেরটার সাথে পরেরটা কেন মিল নেই। তারপরে চাইলেই যে ইনসাইডার ট্রেডিং, এটা চাইলেই বিএসইসি বের করতে পারে আপনি কারা, এটা বিপিএস ভালো দেওয়ার আগে কারা এই শেয়ার কিনলো, তারা কারা, এটা চাইলেই খোঁজ করা সম্ভব, এটা বের করা সম্ভব। এগুলো যখন করে না, তখন তো বাইরে যেসব বিনিয়োগকারী আছেন, যাদের হাতে টাকা আছে, যারা ভেবেছেন যে পুঁজিবাজারে আসবেন, তারা তো পুঁজিবাজারে আসতে চাইবেন না। এবং সেটাই কি হচ্ছে কিনা? প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে যে আর্থিক প্রতিবেদন নিয়ে আপনি যে ব্যাপারটা বললেন, আর্থিক প্রতিবেদনের অ্যাকাউন্টিংয়ের বেশ কয়েকটা বিষয় থেকে যায়। যে অনেক সময় যেটা দেখা যায় যে কিছু জিনিস রিটার্ন অফ করতে হয়েছে, কিংবা কিছু ম্যাটার হয়তো বা ইয়ার এন্ডে যে মনে হচ্ছে যে এটা হয়তো বা আমাকে ভবিষ্যতে সার্ভিস দিবে না, তখন হয়তো বা ইম্পায়ারমেন্ট করতে হচ্ছে। এটা ইয়ার এন্ডের অ্যাকাউন্টসের কথা। আর্থিক প্রতিবেদনে আর একটা ব্যাপার যেটা, যে আমাদের কোয়ার্টার টু কোয়ার্টার যে করাটা, মোস্টলি ডেভিয়েটেড করাটা, কোয়ার্টার টু কোয়ার্টার ডেভিয়েটেডের বিষয়টা হচ্ছে গিয়ে যে নতুন করে কিন্তু এখন কিন্তু আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের রেগুলেটরি থেকে কিন্তু একটা ম্যাটার বলা হয়েছে যে যদি বেশি ডেভিয়েটেড করে তার কারণটুকু ব্যাখ্যা করে দেওয়া। ওভারঅল মার্কেটের যদি আপনি ডেভেলপমেন্ট চিন্তা করেন, ইনসাইডার ট্রেডিং কিন্তু পশ্চিমা বিশ্বেও আছে, আমাদের আর কি পৃথিবীর সব দেশে আছে, আমাদের পার্শ্ব দেশ ভারতেও আছে। ব্যাপারটা দাঁড়াবে যে হচ্ছে যে আপনি এটার ব্যাপারে পিউনিটিভ অ্যাকশন কি নিয়েছেন, যেটা আপনি বললেন। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আমাদের হুজুগটাকেও একটু কমাইতে হবে। যে একটা ইপিএস আসতেছে, সেখানে আমাদেরকে দেখতে হবে যে আসলে শেয়ারটার প্রাইস কতটুকু বেড়েছে। এখন তার যদি রেঞ্জ অনুযায়ী যদি শেয়ার প্রাইসটা যদি বেড়ে যায়, আমাকে কিন্তু ওই শেয়ার থেকে একটু বিরত থাকতে হবে। এখানে আপনি দেখেন কোনো কোম্পানিতে কোনো বিনিয়োগকারী যখন বিনিয়োগ করেন, সে তার বিজনেস দেখে কিন্তু বিনিয়োগ করেন। আমি যদি রিসেন্ট একটি কোম্পানির ব্যাপারে বলি, যে তার সেলস আগের কোয়ার্টারের চেয়ে এই কোয়ার্টারে অনেক বেড়েছে, তো বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই ধরে নিয়েছেন খোঁজ খবর নিয়ে যে বাজারে তার পারফরমেন্স কি ভালো, তো সেই হিসাবে সে বিনিয়োগ করেছেন। কিন্তু দেখা গেল ওই ফার্স্ট কোয়ার্টারে পেয়েছিল 2 টাকা 52 পয়সা, এই কোয়ার্টারে দেওয়া হলো 50 পয়সা। তার সেলস বেশি, সে ডেফার ট্যাক্স ধরে নিয়েছে। এবং এইরকম এক্সাম্পল অনেক আছে, অধিকাংশ কোম্পানিরই এরকম আছে। সেক্ষেত্রে স্বচ্ছতা আসলে কোথায় আছে? একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কি জানতে চাচ্ছেন অথবা আপনার প্রশ্ন? অন্যান্য দেশে তো বলে কোয়ার্টার টু কোয়ার্টার ইনফরমেশন প্রোভাইড করে না। জি জি বলুন। হাফিয়ারলি জি ভাই, আমি টাঙ্গাইল থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগের যে সম্মেলনটা গেল, তার আগে থেকে যে ধসটা শুরু হয়েছে, কারণ সম্মেলনের টাকা নেওয়া শেষ নেই এখনো। ভাই এটা পলিটিক্যাল কোনো প্রোগ্রাম না। আপনি এখানে প্রশ্ন করছেন শেয়ার বাজার সম্পর্কে।
বাজার এই নিয়ে যে কথা আপনি যে ধরনের মন্তব্য করলেন এটার সাথে বাজারে কতটুকু সম্পর্ক এইটা আপনি হয়তো জানেন কিনা, এবং এই আপনার এরকম মন্তব্যের কারণেই কিন্তু সবাই বলে পুঁজিবাজারে যারা আসেন তারা না বুঝে না দেখে জ্ঞান পর্যাপ্ত না নিয়ে আসেন, এবং আপনার একটি প্রশ্নের কারণে সব বিনিয়োগকারীদের উপরে কিন্তু এই দোষটা যাচ্ছে। জি, আমাদেরকে আমি বরাবরই একটা ব্যাপারে আমি দিব এমফাসিস গুরুত্ব দেব, সেটা হচ্ছে গিয়ে যে প্রতিটা সেক্টর ধরে আমাদেরকে কিন্তু ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা কিন্তু এককভাবে আসবে না। আমাদের যে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন বলতে গেলে ট্রেডিংয়ের ভিতরে ঢুকে পড়ছে। এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কিন্তু রিসার্চ টিম আছে, তাহলে তাকে কিন্তু যে হচ্ছে ট্রেডারের ভূমিকা অবতীর্ণ হলে হবে না। না কেন হবে না, সে তো কোম্পানির যে অ্যাকাউন্টস সেটা তো সে ম্যানিপুলেট করতে পারছে না, সেটা তো সে পরিবর্তন করতে পারছে না। যখন কোম্পানিগুলো এই অবস্থা করে, যখন রেগুলেটররা ব্যাপারে চুপ থাকে, তখন এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারে টিকে থাকতে হলে তারা যা করছে তো ঠিক আছে। আমার একটা আপনার রিকমেন্ডেশন থাকবে। আমার রিকমেন্ডেশন হচ্ছে গিয়ে যে যত কিছুই করা হোক না কেন, ইন্ডিপেন্ডেন্ট বডি যাই করা হোক না কেন, কারণ আমরা জানি যে এফআরএ আসতেছে, ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট অলরেডি পাস হয়ে গেছে, এফআরসির ফরমেশন পর্ব চলতেছে, বাট ওটা কিন্তু একটা থার্ড বডি। আমার কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে কিন্তু এখন পর্যন্ত প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের একটা মোর্চা কিন্তু দেখা যাচ্ছে না। যেহেতু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আপনার রেসপন্সিবিলিটি রাখে যে তারা কোয়ার্টারলি অ্যাকাউন্টসটা তারা পায়, কারণ অডিটররা অডিট করতেছে কিন্তু বছরের শেষে, যে কোয়ার্টারলি অ্যাকাউন্টসের ব্যাপারে যদি কোনো কোয়ারি যদি আসতে হয় সেটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন অথবা চিটাগং স্টক এক্সচেঞ্জ থেকে আসতে হবে। এখানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের সংখ্যা বাড়ানোর কোনো বিকল্প নাই। কিন্তু মোটা দাগে আপনি যদি দেখেন বিএসএসসি বা আপনি দুই স্টক এক্সচেঞ্জের কথা বললেন, তারা যেভাবে একটি শেয়ার কিনলে, ব্যক্তি বিনিয়োগকারী বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কিনলে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েন, তারা যদি কোম্পানিগুলো যখন এই রকম মানে একটার সাথে আরেকটার যে মিল নেই, সেই ইপিএস বা সেই অডিট রিপোর্ট বা আনঅডিটেড রিপোর্টগুলো এরকম কেন হলো সেই ব্যাখ্যাটা চাইতেই পারে। সেখানে তো চার্টার অ্যাকাউন্টেন্ট দরকার নেই, আপনি স্বাভাবিকভাবেই তো এটা ব্যাখ্যা চাইতে পারে যে তোমার আগে 1 টাকা ছিল এখন তুমি 2.5 টাকা দিলা, কিংবা আগে 65 পয়সা ছিল এখন -3 পয়সা দিলা। কিন্তু চাই, আমি যতটুকু জানি ব্যাখ্যাটা চাওয়া হয় যে তোমার ইপিএস ড্রাস্টিক্যালি ফল করছে কেন হলো, কিংবা কি কারণে হলো, তোমার সেলস ফল করছে কি কারণে হলো। এখন প্রতিটা জিনিসের কিন্তু আবার একটা এক্সপ্লানেশন থাকে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, এখানে চাওয়াটা এই যে মানে আপনার ইপিএসটা নেগেটিভ বা পজিটিভ একটা এফেক্ট হওয়ার পরে যেহেতু আর লাভ নাই, যখন মানে বিনিয়োগকারী অলরেডি ইনভলভ হয়ে যায়। আমার কথা হলো যেন কি, যখন ইপিএসটা এফেক্ট হবে, এফেক্টের পিছনে কিছু কজ আছে, কজগুলো কেন এটা একটা সেন্সিটিভ ইনফরমেশন আগে আসে না, এটা আগেই আসা উচিত, এটা এরপরে ব্যাখ্যা চাওয়াটার কোনো আমি মানে দেখি না, কারণ অলরেডি বিনিয়োগকারীরা ইনভলভ উইথ দিস ইনস্ট্রুমেন্ট। বুঝতে পারছি। যদি এই যেভাবে আসলো, আসার পরে ব্যাখ্যা চাওয়া হলো এবং ব্যাখ্যা দেখা গেল যে এখানে আসলেই কেউ জালিয়াতি করেছে, কিংবা এখানে কেউ ইনসাইডার ট্রেডিং জড়িত, সেখানে যদি পানিশমেন্ট দেয়, এটা কিন্তু একটা দিলেই কিন্তু আর 10টা কোম্পানি দেখে যায় যে আমরা এই জায়গায় ফিরবো। একটি বিষয়, আরেকটি বিষয় দেখছি যে ক্যাটাগরি পরিবর্তন। হ্যাঁ, যে আপনার ভালো ডিভিডেন্ড দিল, নতুন কোম্পানি সে এই ক্যাটাগরিতে যখন গেল রেকর্ডেটের পরে বা ক্যাটাগরি চেঞ্জ হলো, তারপর এই ক্যাটাগরিতে গেলে দেখা যায় যে সে 30 দিন মানে 30 কার্য দিবস পর্যন্ত সে লোন পাচ্ছে না। এই যে আবার জেড ক্যাটাগরি গেলে স্বাভাবিকভাবে লোন পাবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই বিষয়টি কেমন, সে এই এন ক্যাটাগরি থেকে তো এই ক্যাটাগরিতে আসলো, তার মানে সে ভালো ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হলো, এখন 30 কার্য দিবস পর্যন্ত লোন পাবে না। এইটা কেন? মানে এইটা কি আসলে ভালো কিছু আনে? এইটা যে স্বচ্ছতা বাড়ানোর জন্যই তো এগুলো করা হয়, সেটি কি স্বচ্ছতা বা এখানে বাজারের জন্য ভালো কিছু বয়ে আনে কিনা? এটা আসলে একটা কঠিন প্রশ্ন এই সেন্সে যে সরাসরি আমরা একটা নিয়ে আলোচনা করব যে মার্জিন বন্ধ থাকাটা সুবিধাজনক না অসুবিধাজনক। একদিক থেকে সুবিধাজনক, অন্য দিক থেকে অসুবিধাজনক। আগে আমি অসুবিধাজনক বিষয়টাই বলি, যে তৎকালীন সময়ে যদি একজন ক্ষুদ্র বিনিয়োগকারী যদি মনে হয় যে আমি শেয়ারটা কিনবো, এখন
প্রান্তিক বিনিয়োগকারীদের কিন্তু মার্জিনের দরকার হয়। অন দ্য আদার হ্যান্ড একটা কোম্পানি ভালো করতেছে, আমি প্রথমবারের বিপক্ষে বলতেছি যে এটা আসলে যে হচ্ছে খারাপ দিকগুলো কি কি। এই যে আমরা যে 30 কার্যদিবস যে লোনটাকে বন্ধ রাখি এন ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে যাওয়ার সময়, প্রথম ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কোম্পানি ভালো করছে, আমি ভালো করার সময় শেয়ারটাকে কিনতে পারতেছি না, তাহলে এটা অবশ্যই একটা ইসের দিক। আর প্রান্তিক বিনিয়োগকারীরাই কিন্তু মার্জিন লোনের দিকে বেশি তাকায় থাকে, তাহলে প্রান্তিক বিনিয়োগকারী ভালো শেয়ারটাকে ধরতে পারতেছে না। এবার আসি খারাপ দিকের দিকে, যে ভালো দিক কোনটা। ভালো দিকটা হচ্ছে গিয়ে কি যে যখনই একটা শেয়ারের আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে যাচ্ছে তখন একটা হিউজ অঙ্কের বাই প্রেশার আসে। তো যখন বাই প্রেশারটা আসতে যায় তখন যদি এটা যদি বাবল হয়ে যায়, বাবলটাকে ঠেকানোর উদ্দেশ্যেই কিন্তু এই কাজটা করা কিন্তু হয়েছে। এটা বাই প্রেশারটা কেন আসবে? আপনার যখন এটি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তখনই তো বিনিয়োগকারী জানছেন যে সে কিনতে পারছে না, তখন। আপনার মনে আছে কিনা একটা পর্যায়ে, এবং আমাদের আরেকটা বিষয় আছে এই জায়গাটায় আমার সমালোচনা আসবেই। আমাদের অবস্থাটা হয় কি যে আমরা যখন আইন করতে যাই আমরা আমাদের বডির মাপটা নেই না, আগে কাপড় কেটে ফেলি, তারপরে তালে দিতে থাকি। যখন দেখা গেল যে অর্থাৎ বিনিয়োগকারীরা যেদিকে দৌড়াচ্ছে কিংবা ওই যে ইনসাইডার ট্রেডাররা যেদিকে দৌড়াচ্ছে কিংবা যারা কিনা মার্কেট প্লেয়ার তারা যেভাবে দৌড়াচ্ছে, আমরা শুধুমাত্র করে যাচ্ছি, প্রোটেকশন দিয়ে যাচ্ছি। প্রিভেনশনের আইন কিন্তু আমাদের কম আসতেছে। আপনার মনে পড়ে কিনা এই 30 দিনের মার্জিনের বিষয়টা কখন আসলো? টানা যখন কিছু শেয়ার এন ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে এন থেকে এতে যাচ্ছে এবং টানা শেয়ারগুলির যে ক্যাটাগরি চেঞ্জ হবে, এই যেহেতু একটা আওয়াজে যখন 20 থেকে 30% করে বাড়া শুরু করলো তখন কিন্তু ওটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য কিন্তু এই এনটা আসলো যে না, ক্যাটাগরি চেঞ্জ হলে 30 দিন লোন পাবে না। এখন ম্যাটারটা কি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি যে আমরা যখন আইন করতে যাচ্ছি আইনটা করার সময় কিন্তু আমরা এর ইম্প্যাক্টগুলো কিন্তু লক্ষ্য করতেছি না। এনবিআর বলল কি সমস্ত কোম্পানিকে 31 ডিসেম্বরে করতে হবে, সরি 30 জুনে ক্লোজ করতে হবে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলছে, এবং এটা সুবিধা নিল সব কোম্পানি। এবার আসেন 18 মাসে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ 20 প্রথম মাস দফায় হয়ে গেছে, কিন্তু অনেকে ডিভিডেন্ড দিচ্ছে না। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কিন্তু প্রথম দফায় কিন্তু বলে নাই এক্সেপ্ট মাল্টিন্যাশনাল কোম্পানি। প্রথম দফায় শুধুমাত্র বললো কি এক্সেপ্ট ফিনান্সিয়াল কোম্পানি আর নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, এনবিএফআই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বললো। বলার পরে কয়েকদিন পরে কি দাঁড়ালো কি যে না, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এটা থেকে এক্সাম্পটেড পাবে। তাহলে এই আইনটা করার আগে আমরা একটা ব্যাপার বলতে পারি, মাল্টিন্যাশনাল কোম্পানি কর্তৃক ভেটেড হয় নাই। একটা আইন পাস হবে, আপনি স্টেক হোল্ডারের কাছ থেকে ভেটেড করবেন না, তখন আপনি আইনের সুফল কীভাবে পাবেন? গেল বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ টোটালি সাইলেন্ট, কোনো আওয়াজ করে নাই কিন্তু এটা নিয়ে। ইয়ার ক্লোজিং এর পরে তাদের ঘুম ভাঙছে। আচ্ছা ভাই, এই ব্যাপারে আপনার যে ইয়ার ক্লোজিং এর পরে আচ্ছা, প্রথম কথা হলো যে যেটা ওই এন ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে যাওয়ার পরে যে মার্জিন লোনের ফ্যাসিলিটি থেকে বঞ্চিত করা, এটা 2010 সালে যখন মার্কেট খুব বাবল আপ ছিল তখনকার সময়ের জন্য এটা যুগোপযোগী ছিল, এই ডিরেকশনটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। তো এখন বর্তমান মার্কেটের যে প্রেক্ষাপট, এটা এখানে মনে হয় এটা মানে এই চিন্তাটা বা এই ডিসিশনটা মানে রিভিউ করার একটা সময় আসছে আমার মনে হয়, যে এটা এই মুহূর্তে কতটুকু যুগোপযোগী এবং কতটুকু প্রয়োজনীয় এটা মানে চিন্তা করার সময় আসছে। তো এটা আমি আই থিঙ্ক মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন সময় বিভিন্ন ডিরেকশনগুলো চেঞ্জ করতেছেন, এটাও করতে পারেন। হ্যাঁ, কারণ এখন এন ক্যাটাগরি থেকে যে এ ক্যাটাগরিতে গেলে একটা শেয়ারের দরের যে উৎপ্লবন ঘটবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখতেছি না, বুঝছেন। আর অন্যান্য যে সমস্ত আপনি বিনিয়োগকারীদের স্বার্থের অনেকগুলো দিক দেখার আছে, বিশেষ করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বিশেষ করে আমি এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জকে বলবো যে বিনিয়োগকারীদের স্বার্থ দেখার বিষয়ে প্রথম কথা হলো যে শেয়ার ডাইরেক্টরদের শেয়ার হোল্ডিংয়ের ব্যাপারটাকে এনশিওর করতে হবে। এবং আরেকটা জিনিস, যে সমস্ত কোম্পানিগুলো অনেক বড় বড় প্রিমিয়াম দিয়ে মার্কেটে এনলিস্টেড হয়েছে, আজকে কোনো টেক্সটাইল খাতে কোনো শেয়ার 35-30 টাকা দিয়ে এনলিস্টেড হয়েছে, যেগুলো তাদের মানে ওই ফেস ভ্যালুর থেকে এখন নিচে চলে আসছে। এই সমস্ত কোম্পানিগুলোর জন্য একটা নতুন আইন, বাইব্যাক আইনটা আবার মানে
পুনর্বহালের সময় আসছে। পৃথিবীর অনেক দেশে বাইব্যাক পলিসিটা আছে। বাইব্যাক পলিসির মাধ্যমে এই শেয়ারগুলোর একটা বাজারে স্থিতিশীল এখানে অবস্থা। প্রশ্নটা আছে যে বাইব্যাক পদ্ধতিটা যদি চালু করা হয় তাহলে সেটি কার স্বার্থে যাবে, বাজারের স্বার্থে অথবা বিনিয়োগকারীদের স্বার্থে? ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হবে উদ্যোক্তারা। উদ্যোক্তা কেন ক্ষতিগ্রস্ত হবে? উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে এই কারণে সে বেশি দামে বিক্রি করে দিয়েছে, এখন শেয়ারটার দাম কমে গেছে। তাহলে যে যারা নিয়ন্ত্রক সংস্থা যারা আছেন তারা তো উদ্যোক্তাদের বিরুদ্ধে কিছু করবেন না। উদ্যোক্তা তো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ উদ্যোক্তা তো তার মানে ফেয়ার ভ্যালুটা যদি ওটা যদি তার ফেয়ার ভ্যালু হয়ে থাকে তাহলে উদ্যোক্তা তো ক্ষতিগ্রস্ত হওয়ার নাই, বরং বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করবে এই আইনটা। এবং পাশাপাশি আমি আরও একটা কথা বলে থাকি, এই যে আমাদের এখন বছরের 4টা কোয়ার্টারে যে ইপিএস আসে, এটা পৃথিবীর অনেক দেশে নাই, ম্যাক্সিমাম দেশে নাই। 2টাই কোয়ার্টারে আসুক, হাফ ইয়ারলি আসুক, ইয়ারলি আসুক, অ্যান্ড দ্যাট শুড বি দ্য অডিটেড ইপিএস। অডিটেড গুলো হচ্ছে না, দ্যাট শুড বি অডিটেড ইপিএস। তাহলে এত ম্যানিপুলেশন, ইপিএস কেন্দ্রিক ম্যানিপুলেশনের সুযোগটা খুব কম থাকবে। যে তার মানে এই বাজারে তো ম্যানিপুলেশন হচ্ছে, এই বাজারে উদ্যোক্তারা ইচ্ছামতো শেয়ারগুলো ইচ্ছামতো কোম্পানি পরিচালনা করছেন, তার মানে এই বাজারে ওইভাবে অভিভাবক নেই। অভিভাবক নেই বলবো না, অভিভাবক অবশ্যই আছে। অভিভাবক যারা আছেন তারা কমিশনে, আমি আপনাকে বলি অভিভাবক অনেকগুলো গুড ইনিশিয়েটিভ নিয়েছে, আরো অনেক ইনিশিয়েটিভ নেবে। একদিনে সবকিছু সম্ভব না। কতদিনে সম্ভব? 6 বছরের সময় নেবে। হয় নাই বাংলাদেশের আমি আপনাকে বলি, আমরা স্বাধীনতার পরে আমাদের অনেক কিছু ডেভেলপমেন্ট আছে, অনেক প্রগ্রেস আছে। তো আমাদের এই ক্যাপিটাল মার্কেট দাঁড়াবে এ ব্যাপারে কোনো মানে ডাউট নাই। এখানে আসি, যদি আমি 19 তারিখের বাজার দেখি, 18 তারিখের পর থেকে মাসের টানা বাজার পড়ছে। এখানে বাজার পড়ার কোনো যুক্তি নাই। মানে কি কারণে বাজার কোনো পড়ার যুক্তি নাই? আজকে ওয়ার্ল্ড মার্কেটে গোল্ডের দাম কমে গেছে, ওয়ার্ল্ড মার্কেটে গোল্ডের দাম কমে গেছে। ওয়ার্ল্ড মার্কেটে তার পৃথিবীর বিভিন্ন দেশ, ইভেন আমাদের দেশে গত 1.5 যুগের মধ্যে ব্যাংক ইন্টারেস্টের সর্বনিম্ন হার। এখানে পুঁজিবাজারে মানুষ না এসে কোনো উপায় নাই, আসবে না। এবং পুঁজিবাজারে যদি আপনারা এতক্ষণ যে আলোচনা করলেন তাতে যদি আমি বিনিয়োগকারী হই, আমি তো এই বাজারে আসবো না, কারণ আমার স্বার্থ দেখার তো কেউ নাই। আসবে, বিনিয়োগকারীদের স্বার্থ দেখবে। আমাদের কমিশন আস্তে আস্তে কনসার্ন হচ্ছে এগুলো। আমাদের আমি কয়েকদিন আগে একটা মিটিংয়ের উদাহরণ দিতে পারি, সেখানে লট অফ গুড ইনিশিয়েটিভ হ্যাজ বিন টেকেন বাই দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড, ইনক্লুডিং দেয়ার মেম্বার। আপনার বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করার জন্য একটা মিটিং কল করছে, এবং সেখানে অনেকগুলো ভালো ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, কীভাবে বিনিয়োগকারীদের ওপেন ডিসকাশন ছিল। তো এটা আস্তে আস্তে হয়ে যাবে, হচ্ছে। আপনার যে হচ্ছে না তা না, মানে আপনার 2010 সালের বাজারে যে পরিস্থিতি ছিল এখন সে পরিস্থিতি নাই। বাজার একসাথে 100 পয়েন্ট পড়তেছে না, 50 পয়েন্ট পড়তেছে না, বাজারে পড়তেছে। আমার এইখানে আবার উত্থানও হবে, যখন যেখান থেকে পতনটা শেষ হয় সেখানে উত্থান শুরু হবে। বাজার এখন অনেক পজিটিভ সাইড আছে, বুঝছেন। আমার কথা হলো যেন কি, এই রেগুলেটরি অ্যাফেয়ার সহ স্টেক হোল্ডাররা তারা কিভাবে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করে এই বাজারকে স্থিতিশীল রাখবেন, এটা চিন্তার বিষয়। এটার জন্য যে জিনিসটা করা দরকার, নিয়ন্ত্রণ সংস্থা সহ আদার স্টেক হোল্ডারদের মধ্যে একটা গুড কোঅর্ডিনেশন দরকার, এবং এদের সাথে আপনার বিনিয়োগকারীদের ব্রিজিংটা আরও স্ট্রং হওয়া দরকার। এতে সুবিধাটা হলো কি, বাজারকে এককভাবে কেউ ম্যানিপুলেট করার সুযোগ কম। আর আমাদের এখানে বাজারটাকে এক্সপান্ড করা যাচ্ছে না। আমাদের যখন এক্সপান্ড করার প্রয়োজন তখন আমরা এটাকে সংকুচিত করতেছি, আর যখন সম্প্রসারণ করা দরকার তখন সংকোচন করি, আর যখন সংকোচন করা দরকার সম্প্রসারণ করি। এই জিনিসগুলো থেকে আমাদেরকে রিয়েলাইজ করতে হবে। রিয়েলাইজ করে আমাদেরকে একটা পজিটিভ ট্রেন্ডে আগাইতে হবে। এই আগানোর দায়িত্বটা কে নেবে? দায়িত্বটা সরকারকে নিতে হবে। সরকারের এখন অনেকগুলো সেক্টরে সফলতা আছে। সরকারের যে আমরা আসবো, আমি একটা জিনিস শেষ করি। বাংলাদেশে এখন এক্সপোর্টের রেমিটেন্স প্রবাহ আগের থেকে অনেক বেটার। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গত 2-3 যুগের মধ্যে সবচেয়ে হাইস্ট লেভেলে চলে গেছে। বাংলাদেশে এখন ইকোনমিটা একটা রোবাস্ট ইকোনমি হয়ে যাচ্ছে। যদি বিনিয়োগে না আসে, রিজার্ভ দিয়ে কি করবে? সেই বিনিয়োগটাকে গতি সঞ্চার করতে হলে, অর্থনীতিটাকে গতি সঞ্চার করতে হলে পুঁজিবাজারকে ভাইব্রেন্ট করতে হবে, এবং পুঁজিবাজারকে ভাইব্রেন্ট করার জন্য সরকার সহ আদার্স স্টেক হোল্ডার যা আছে তাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। আমি একটু আসি যে ফরেন বিনিয়োগকারীদের নিয়ে যারা কাজ করেন, যে কয়েকটি ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক কাজ করেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, বা তারা এই অনুষ্ঠানে এসেও বলে গেছেন যে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ
করাটা অত ইজি না। আইনগুলো এমনভাবে করা, এটা মানে সহজেই সে এখানে বিনিয়োগ করতে পারছেন না, বা অনেক আইনি কাঠামোগুলো এমনভাবে করা যাতে বিনিয়োগকারীরা এখানে অনেক বাধার সম্মুখীন হন। এই লোকাল যে বিনিয়োগকারী আছেন তারা তো, তাদের বিষয়টি তো আলোচিত হলোই। তাহলে কি এই বাজারে আসলে বিএসইসি অনেক কাজ করছে, আমরা জানি যে তারা অনেক আইনের অনেক পরিবর্তন এনেছে, ইতিবাচক অনেক কাজ করছে, কিন্তু সেই কাজটুকু এত প্রতিবন্ধকতা থাকার পরও সেই কাজটুকু কি বাজারকে ভালো করার জন্য কোনো ফায়দা আনবে কি না? বাজারকে ভালো করতে গেলে বাজারটা কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের বিষয়। এখন বাজার ভালো হবে যদি ডিমান্ড বাড়ে, বাজার ভালো হবে যদি পার্টিসিপেশন বাড়ে, বাজার ভালো হবে যদি এখানে ট্রান্সপারেন্সি নিশ্চিত হয়, কিতাবি কথাবার্তা। প্রথম কথা হচ্ছে গিয়ে যে যেটা নাসির ভাই বলল যে আমাদের টাইমিংটা হয় না। শীতকালে আমরা বরফের পানি পাই, গরমকালে আমরা লেপ পাই। আইনের এই জায়গাটাকে স্কেচ করে নিয়ে আসতে হবে। বাংলাদেশের কোম্পানি আইন অনেক ব্যাকডেটেড, কোম্পানি আইনকে চেঞ্জ করতে হবে, যুগোপযোগী করতে হবে। আইন করলে হবে না। নাসির ভাই বলল যে আইন হচ্ছে, আইনের বাস্তবায়নটা লাগবে এবং ওখানে মনিটরিংটা বাড়াইতে হবে। আইন করে কখনোই আপনি ক্লিয়ার করতে পারবেন না, বাস্তবায়ন করতে হবে। ওভারঅল বাংলাদেশের ইকোনমি ভালো, মার্কেটে কোনো রকমের প্যানিক হইতে পারবে না আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আমরা যদি প্যানিকড হয়ে যাই তখন তো মার্কেট পড়বেই। আজকে মার্কেট পড়ছে, ভয় পাওয়ার মতো কোনো বিষয় নেই, কারণ আমরা দেখেছি ক্ষুদ্র বিনিয়োগকারীরা বা ব্যক্তি বিনিয়োগকারী কিন্তু বাজার নিয়ন্ত্রণ করছে না। বাজার আমি বলতেছি যে ভয় পাওয়া যাবে না। আজকে মার্কেট পড়ছে, আমরা ভয় পাবো না। এখন আজকে যদি ভয় পেয়ে যদি আমিও যদি শেয়ার মারা শুরু করি, মার্কেট তো আরো পড়বে। পতনটাকে এভাবেই ঠেকাইতে হবে। আপনি যে শেয়ারে বিনিয়োগ করেছেন সেই কোম্পানিটা যে আবার জালিয়াতি করবে না তার নিশ্চয়তা কি? আপনি দেখেন, আপনি বললেন ডিমান্ড এন্ড সাপ্লাই, এটা পৃথিবীর সবাই জানে, বইয়ের কথা আর কি, ডিমান্ড সাপ্লাই থাকে না। জি, এখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেগুলো তালিকাভুক্ত আছে কিংবা স্কোয়ারের কথা যদি বলেন, সেসব কোম্পানির শেয়ারের দাম তো কমে নাই। 2010 সাল থেকে এখন বেড়েছে। 2010-এও যার বিনিয়োগ ছিল সে এখনো হিউজ গ্রোথ। তাহলে আপনার সমস্যাটা কি? তাহলে সমস্যাটা অন্য জায়গায়, এবং সেই স্বচ্ছতাটা আসে না বলেই বাজারে এই অবস্থা। জনাব নাসিম, আপনাকে ধন্যবাদ। আবু সাইদ, ধন্যবাদ আপনাকেও। দর্শক, এখানে শেষ করছি। তবে যে স্বচ্ছতার কথা বলা হচ্ছে বিনিয়োগকারীদের ব্যাপারে, যে সবসময় বলা হয় বিনিয়োগকারীরা না বুঝে না দেখে বিনিয়োগ করেন, সেটি যেমন সত্য তেমনি অনেকাংশে এটাও সত্য যারা রেগুলেটর আছেন তাদের যে দায়িত্ব সেটিও হয়তো তারা সঠিকভাবে পালন করেন না বলেই বিনিয়োগের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।